আচ্ছা, ভালোবাসলেই কি দুঃখের প্রহর গুনতে হয়? ভালোবাসা পাওয়া ও না পাওয়ার মাঝে যেটুকু ফাঁক, সেখানে কি লুকিয়ে থাকে সুখ? জীবনের শেষকৃত্যে একান্তে কাউকে ভালোবাসা মানুষগুলো কি সত্যিই হেরে যায়, নাকি সেই শেষ আলাপনেই লুকিয়ে থাকে জয়? যাক, অনেক সাহিত্য আওড়ালাম। এখন আপনারা প্রশ্নগুলোর উত্তর খুঁজুন, আর আমরা চলে যাই গল্পে। নমস্কার, আপনারা শুনছেন রাতের গল্প। রাতের গল্প মানে মন ভালো করার গল্প। রাতের গল্পে আজ আপনারা শুনবেন লেখিকা রূপসা মজুমদারের কলমে একটি গল্প, প্রহর শেষে আলোয় রাঙা। আপনাদের কাছে একটাই চাওয়া, আমাদের গল্পগুলো শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করুন, এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করছি আজকের গল্প, প্রহর শেষে আলোয় রাঙা। আজ পর্যন্ত রূপলেখার কোনো ছেলেকে পছন্দ হয়নি। স্কুল জীবনের প্রেম কি জিনিস সেটাও সে জানে না। এখন কলেজে ফার্স্ট ইয়ারের লিটারেচার ছাত্রী। লিটারেচার মানেই প্রেম, অথচ তাও একটা গতি করতে পারল না। বন্ধু বান্ধব সব চুটিয়ে প্রেম করছে। কলেজ বাঁক পেরে কেউ প্রিন্সেপ ঘাট তো কেউ রবীন্দ্র সরোবর ছুটছে প্রেম করার জন্য, কেউ বা আবার কলেজ ক্যাম্পাসে প্রেম জমাচ্ছে। প্রেম ভালোবাসার চরম বিরোধী রূপলেখা। প্রেম আর রূপলেখা যেন লোকসভা ভোটে দাঁড়ানো দুই বিপক্ষ রাজনৈতিক দল। ওর নাকি এসবের বড্ড ভয়, ও নাকি বিশ্বাস করতে ভয় পায়। ছোটবেলার একটা কালো অতীত ও এখনো বই নিয়ে বেড়াচ্ছে, যাকে বলা হয় চাইল্ডহুড ট্রমা। ওর প্রিয় বন্ধুর সাথে বন্ধু বিচ্ছেদ, একের পর এক বন্ধুর ওকে ব্যবহার করে ঠকিয়ে চলে যাওয়া, সবকিছু ওকে মনে করিয়ে দেয় বিশ্বাস না করতে। অপরদিকে ভালোবাসা আর বিশ্বাস একে অপরের পরিপূরক। ভালোবাসার প্রথম ধাপ বিশ্বাস। রূপলেখা মনে করে বিশ্বাস না থাকলে ভালোবাসা হয় না। তাই ক্লাস 10 থেকে 12 পর্যন্ত বেশ কিছু প্রেম প্রস্তাব পেলেও ও সব কটাই সরাসরি প্রত্যাখ্যান করেছে। ওর বন্ধু বান্ধবরা ওকে ভালো ছেলে দেখালে বা রিলেশনে যাওয়ার কথা বললে রূপলেখা বলে, ওসব প্রেম ভালোবাসা আমার জন্য না ভাই, তোরা চুটিয়ে প্রেম কর। আর শোন, রবনে বানা দি জড়ি, বুঝলি তো, সবটাই ওর হাতে। বলেই হেসে দিত রূপলেখা। সময়টা 2022। জোর কদমে উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছে রূপলেখা। ফোনে পিডিএফ হাতড়াচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটা নোটসের জন্য। খুঁজতে খুঁজতে বিরক্তির সুরে রূপলেখা বলল, ধ্যাৎ শালা, কোথায় যে গেল, ভালো লাগে না ছাই। যাই, স্যারকে একটা টেক্সট করে পিডিএফটা চেয়ে নি। ডেটা অন করার পর ফোনের স্ক্রিনে ভেসে উঠল গাদাগুচ্ছের নোটিফিকেশন। তবে একটা নোটিফিকেশনে গিয়ে চোখ আটকে গেল রূপলেখার। ফেসবুকের একটা ফ্রেন্ড রিকোয়েস্টের নোটিফিকেশন। ছেলেটাকে ও একটু আধটু চেনে, ওর এক বন্ধুর দাদা হয়। ছেলেটার নাম বেশ ইউনিক, প্রহর। অ্যাকাউন্টে পদবীর উল্লেখ নেই। পিডিএফ এর চিন্তা একেবারে ভুলে মেরে দিয়ে ও প্রহরের অ্যাকাউন্ট স্টক করতে লাগলো। দেখলো ছেলেটা লেখালেখি করে, পাঠ করে। কণ্ঠস্বরটা যেন মাদক মিশ্রিত। মিনিট 15 মধ্যে সব খুঁজে বার করার পর রূপলেখা ভাবে, এটা কি করছি আমি? কি হলো আমার? এরকম তো করিনি কোনোদিন। সামনে এইচএস পড়তে হবে, এসব করলে পরীক্ষা পুরো মায়ের ভোগে। তারপর ফেসবুক থেকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট না করেই বেরিয়ে এলো। ও সাধারণভাবে ভীষণ পরিচিত না হলে কারোর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। হোয়াটসঅ্যাপে ঢুকে স্যারকে মেসেজ করে চেয়ে নিল পিডিএফটা, তারপর আবার পড়তে বসে যায়।
3-4 দিন পর প্রহরের ওপর কিছুটা ভরসা রেখে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে রূপলেখা। বেশ ভালোই দিন চলছিল রূপলেখার। পরীক্ষার চাপে ফোনের কথা তো মাথায় থাকে না ওর। তবে একদিন হঠাৎ করে নিউজ ফিডে প্রহরের একটা ছবি দেখে ছবিটা নিজের ফোনে সেভ করে রাখে কোনো রকম কারণ ছাড়াই। রূপলেখার বন্ধু সংখ্যা চিরদিনই কম, তবে তৎকালীন এক বান্ধবী আর এক বন্ধু ছিল রূপলেখার। বান্ধবীর নাম কেয়া আর বন্ধু হলো শৈব। কথাবার্তা বলতে এই দুজনেই ভরসা। ও দুজনকেই বলল প্রহরের কথা। ওদের কাছে রূপলেখা ভীষণ প্রশংসা করতো ছেলেটার। একদিন কেয়া রূপলেখাকে জিজ্ঞেস করলো, ভাই তুই ক্রাশ খেয়েছিস নাকি? ভাই, নয় নয় করে আমার থেকে 7 বছরের বড় হয় দাদাটা, আর আমি ক্রাশ খাবো? ইটস ইম্পসিবল ভাই, হবে না আমার দ্বারা। বালটা রে, ক্রাশ খেতে বয়স ম্যাটার করে না, বুঝলি রে গাধি? শোন, কথায় কথায় খিস্তাবি না জানোয়ার, যা পড়তে বস। তারপর দুজনেই হেসে ওঠে। কেয়া আর শৈব দুজনেই রূপলেখাকে বলতো রূপলেখার হয়তো সত্যি ছেলেটাকে ভালো লাগে। ওসব কথায় রূপলেখা পাত্তা দিত না কোনোদিন, কিন্তু এবার ওর নিজের মনেও সন্দেহ হয়। একটা অপরিচিত ছেলেকে নিয়ে কেন এতটা ভাবছে ও? তাহলে কি সত্যিও প্রহরকে ভালো লাগে? হয়তো লাগে, অবশ্য ভালো লেগেই বাকি। ছেলেটার সাথে তো আর প্রেম করা হবে না, ওটা সম্ভব নয়। তবে দিন দিন যেন প্রহরের প্রতি ওর ভালো লাগাটা বেড়েই যাচ্ছে। এইচএস শেষ হলো, রূপলেখা এখন পুরোপুরি ফ্রি। পরীক্ষার পর একটা ফ্যামিলি ট্রিপ করে গেল পুরী থেকে। কেয়ার সঙ্গে ওর বন্ধুত্বটা বেশ ভালোই ছিল, কিন্তু এখন আর কথা হয় না ওদের। এখন রূপলেখার একমাত্র বন্ধু শৈব। তবে পুরী থেকে ফেরার পরেই রূপলেখার ধুম জ্বর, কিছুতেই সেরে উঠছে না ও। নিজেকে ভীষণ অসহায় লাগছে ওর। বেশ কিছুদিন পর সুস্থ হয়ে উঠল। সুস্থ হয়ে নিজের কিছু লেখালেখিতে মন দেয় রূপলেখা। বেশ কিছু নতুন কবিতা ও গল্পও লেখে। একদিন মেসেঞ্জারে একটু সাহস নিয়ে প্রহরকে মেসেজ করে রূপলেখা। মেসেজে লিখেছিল, আপনার একটা লেখা ভালো লেগেছে, পাঠ করার অনুমতি পেতে পারি? অপর প্রান্ত থেকে মেসেজ আসে, নিশ্চয়ই। পাঠটা মোটামুটি করে রূপলেখা। তারপর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, কলেজে ভর্তি, সবকিছু নিয়ে ব্যস্ততার ফাঁকেও কথা হতো ওদের। তারপর থেকে বেশ কিছু কবিতাতে প্রহরের গাইডেন্স নিত রূপলেখা। তবে ইদানিং প্রহরের গাইডেন্সে বেশ ভালোই পাঠ করে রূপলেখা। এখন ওদের বেশ ভালোই কথা হয়। প্রহর রূপলেখাকে গাইড করে দেয় বেশ কিছু পাঠে, কারণ রূপলেখা কোনোদিনই আবৃত্তি শেখেনি। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন হঠাৎ করে রূপলেখা দেখে প্রহর ইদানিং আর ফেসবুকে অন হয় না। ব্যাপারটা 1-2 দিনের নয়, প্রায় 1-2 সপ্তাহের। রূপলেখা প্রতিদিনই একবার করে দেখে মেসেঞ্জারটা খুলে, না, অন সে হয় না। তাহলে কি ব্লক করে দিল ওকে? কিন্তু ব্লক কেন করবে? যথেষ্ট ম্যাচিওর একটা ছেলে, প্রেমিকার কথা ব্লক করবে? কি জানি, হবে হয়তো। এবার রূপলেখা নিজের মনের বিরুদ্ধে গিয়ে প্রহরকে ভোলার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। প্রায় 1.5-2 মাস ধরে নিজের মনের সাথে মস্তিষ্কের যুদ্ধ চলে। তারপর একদিন দুপুরবেলা তার প্রিয় দাদা অর্থাৎ কাজিনের সাথে গল্প করতে করতে প্রহরের হঠাৎ উধাও হয়ে যাওয়ার বিষয়টা বলে। তারপর ওর কাজিন প্রহরের অ্যাকাউন্টটায় ঘুরে এসে রূপলেখাকে বলে, আরে ওর অ্যাকাউন্ট তো হ্যাকড রে, ওর টাইম লাইনে অন্য একজনের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে রেখেছে, তুই দেখিসনি? কই না তো, দাঁড়া দেখি। প্রোফাইল ঘুরে এসে রূপলেখা জানায়, আরে সত্যি তো, আর আমরা কি সব ভাবছিলাম বল। অপর প্রান্ত থেকে দাদাও হেসে উঠে বলে, নিচে দেওয়া নাম্বারটা একটা মেসেজ কর, খবর নেই, তোরও তো অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল,
কিভাবে ফেরত পেলি এই বিষয়ে হেল্প কর। না ভাই, থাক না, কি দরকার। তারপর রূপলেখার দাদা ওকে ফোনের অপর প্রান্ত থেকে জোরাজুরি করতে থাকে প্রহরকে মেসেজ করার জন্য, কিন্তু রূপলেখা কিছুতেই রাজি হয় না। অবশেষে ওর দাদা ওকে বলে, তোকে MS ধোনির দিব্যি, তুই ওকে মেসেজ করবি, আমি ফোন রাখলাম। রূপলেখার কাজিন জানে রূপলেখা মহেন্দ্র সিং ধোনির কত বড় ভক্ত। ধোনি বলতে রূপলেখা অজ্ঞান, ধোনির জন্য ও সব করতে পারে, তাই ওর কাজিন ওকে এইরকম একটা শর্ত দিয়েছিল। তারপর রূপলেখা প্রহরকে মেসেজ করে, ওর খবর জানতে চায়, হ্যাক প্রোফাইলের খবর নেয়, টুকটাক কথাও হয়, কবিতা নিয়ে গল্প হয়। রূপলেখা যেন ধীরে ধীরে আরও জড়িয়ে পড়ে প্রহরের সাথে। এখনো পর্যন্ত ওদের দেখা হয়নি, কথাও যে খুব হয় তাও নয়। রূপলেখা ভয়ে মেসেজ করতো না অত, ওর ভয় হতো যদি কিছু বুঝে যায় ছেলেটা, তারপর ওকে যদি ভুল বোঝে, যদি অপমান করে, এইসব ভেবেই আর মেসেজ করা হতো না রূপলেখার। অবশ্য যতবার ওরা কথা বলেছে রূপলেখাই আগে মেসেজ করেছে প্রহরকে, প্রহর কোনোদিনই ওকে মেসেজ করেনি। রূপলেখার খুব খারাপ লাগতো যে প্রহর কোনোদিনই ওকে টেক্সট করে না। মাঝে মাঝে কথা হয়, ওদের যতটুকু কথা হয় তাতে পুষে যায় রূপলেখার। কিন্তু রূপলেখা বেশ কিছুবার কথা বাড়াতে চেয়েছে বাইরের কোনো প্রসঙ্গ টেনে, কিন্তু অনুভব করেছে প্রহর এড়িয়ে যেতে চাইছে। তারপর থেকে প্রতিবারই রূপলেখার লাস্ট মেসেজ সিন হয়ে পড়ে থাকে, তাই রূপলেখা আর কথা বাড়ায় না। কিন্তু সময় যত বাড়ছে রূপলেখা প্রহরের প্রতি আরো দুর্বল হয়ে পড়ে। রূপলেখার মন চায় প্রহরকে সবটা বলে দিতে, কিন্তু ভয়ে বলে উঠতে পারে না। একটা চাপা আতঙ্ক কাজ করে ওর মধ্যে। ভয়টা কিসের সেটা রূপলেখা নিজেও জানে না, কিন্তু ক্রমাগত ও জড়িয়ে পড়ছে, অথচ অনুভূতি প্রকাশে ভয়ও পাচ্ছে। নয় নয় করে 1.5 বছর হতে চলল, এখনো রূপকথা মনের কথা বলতে পারল না প্রহরকে। এদিক ওদিক করে বইয়ের লাইনের মাঝে কবিতার লাইন দিয়ে প্রহরের দেখা কার্টুন ক্যারেক্টারের ভিডিওর মধ্যে দিয়ে ও প্রহরকে বারবার বোঝাতে চেয়েও পারেনি। একদিন হঠাৎই কেয়ার ফোন। কিরে, এখন তো আর কথাই হয় না, তা বল দাদার কি খবর? খবর তো তুই নিস না ভাই, তোকে কতবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি কিন্তু পাইনি। আরে ফোনটা সার্ভিস সেন্টারে ছিল, তা বল দাদার কি খবর? কোন দাদা? প্রহর দা। কি আবার? ভালোই, শালা কবে থেকে এফার্ট দিচ্ছি আমি, কিছুই বোঝে না। বলদ নাকি কে জানে না, মানে কি জানি ভাই, ছেলেরা সত্যি এদিক থেকে দুর্বল কিনা। ওরা কি সত্যিই বোঝে না, নাকি বুঝেও না বোঝার? একদম ঠিক, বুঝেও না বোঝার ভান। যে ছেলেটা তোর থেকে 7টা বসন্ত বেশি দেখেছে সে কিছুই বোঝে না, এটা অবিশ্বাস্য ভাই। হ্যাঁ রে, সেটাই, কিন্তু আমার মনে হয় বেশি জড়িয়ে গেছি, বুঝলি তো। মনের কথাটা বলে দে, যা হবে দেখা যাবে। শৈবও একই কথা বলে, কিন্তু ভাই আমার তো ভয় লাগে, কি না কি বলবে বুঝবে। দেখ বাল, তুই সে একই রয়ে গেলি। মানে? কে কি ভাববে কি বলবে এই নিয়ে বসে থাক তুই, মনের কথা আর বলতে হবে না। তুই বুঝছিস না রে। ভালোই বুঝছি, তুমি ন্যাকামি করবে তবু বলবে না। ফোন রাখতে শালা হারাবি, ফোনই করবো না আর তোকে। দুম করে ফোনটা কেটে দেয় কেয়া, সেই থেকেই যোগাযোগ বন্ধ। ভাই আর কত এফোর্ট দিবি, এবার বল ওকে, না হলে তোর বিয়ে হয়ে গিয়ে ওর বাচ্চা তোকে পিসি বলে ডাকবে রে। আরে আমি তো চেষ্টা করি, বল, ও বোঝে না। তো ডাইরেক্ট বল, সোজাভাবে স্পষ্ট ভাষায় বল। ভয় করে রে। তোকে নিশ্চয়ই মারতে আসবে না, খিস্তিও দেবে না, খুব জোর কি হবে না বলবে, আর তো কিছু না। সে তো এমনিও নাই বলবে। তাহলে শালা তুই এখানে এত এফোর্ট দিচ্ছিস কেন, পাগলা নাকি? জানিস না বলবে তাও এফোর্ট দিচ্ছে, কি মেয়ে রে ভাই তুই। ভালো লাগে।
ওটা তোমার ভালো লাগা নয় চাঁদু, ওটা ভালোবাসা। তুমি ভালোবাসার মায়াজালে ফেঁসে গেছো। কি বলিস? আমার তো তাই মনে হয়। তারপর থেকে শৈব রোজই ওকে লেকপুল করতে থাকে, আর রূপলেখাকে বলতে থাকে প্রহরকে সবটা বলে দিতে। ওদিকে শৈব ওর কলেজের একটা মেয়েকে পছন্দ করে, সেটা জানে রূপলেখা, তাই রূপলেখাও শৈবকে সেই বিষয়ে খোঁচায়। ওদের ব্যাপারটা তখন একই। শৈব ওর পছন্দের মেয়েটিকে কিছু বলে উঠতে পারে না, এদিকে রূপকথাও প্রহরকে কিছু বলতে পারে না। মাঝে মাঝে রূপলেখা আর শৈব একসাথে দুঃখ বিলাস করে এই বিষয়ে, তারপর আবার হাল ছেড়ে দেয়। তারপর একদিন হঠাৎই রাত্রিবেলা রূপলেখার মনে হলো এবার হয়তো প্রহরকে সবটা বলা উচিত, কিন্তু আবারও পিছু পা হয় সে। চ্যাট থ্রেড খুলে মেসেজ বক্সে মেসেজ টাইপ করে, কিন্তু সেন্ড করে না। এই কাজটাই ও বহুবার আগেও করেছে, কিন্তু কিছুই বলে উঠতে পারেনি এখনো। রূপলেখা এমনি মেসেজ করে প্রহরকে, এমনি কথাও হয় ওদের, ক্রিকেট নিয়ে আড্ডাও হয় মাঝে মাঝে। প্রতিবারই কথা বলার মাঝে রূপলেখা ভাবে বলে দিলেই হয়, কারণ এইরকম অবস্থায় কষ্টটা রূপলেখায় বেশি পাচ্ছে। ও জানে প্রহরের দিক থেকে উত্তরটা না আসবে, কিন্তু তাও রূপলেখা ভয় পেত। ইদানিং রূপলেখা একটা গান গুনগুন করে। प्यालों से पीता रहूं उसके चेहरे का नूर, इस जमाने से छुप कर, इस जमाने से छुप कर पूरी कर लूं मैं हसरत, है तुझे भी इजाजत, कर ले तू भी मोहब्बत। এই গানটা রূপলেখা প্রহরকে ডেডিকেট করেই গায়। অবশ্য সে কথা প্রহর কোনোদিনও জানতে পারেনি, পারবেও না, কারণ রূপলেখা এই কথা জানাতে চায় না। একের পর এক দিন কেটে যাচ্ছে, আর রূপলেখা ভাবে আজ বলবেই। এই করতে করতে অনেক দিন কেটে গেল। শৈব রূপলেখাকে প্রায় বলে, ভাই তুই না হয় বলে দে, আর না হয় ওকে ভুলে যা, এতে কিন্তু তুই কষ্ট পাচ্ছিস বেশি। এভাবে আর কতদিন চলবে? বলতে হবে এবার, না হলে সত্যি বেশি কষ্ট আমি পাচ্ছি। দেখছিস শালা, তোর পড়াশোনায় ক্ষতি হচ্ছে, সেটার দিকে তাকিয়ে অন্তত অগ্রসর হ মা, কিছু একটা বল। হ্যাঁ রে, সত্যি ক্ষতি আমারই হচ্ছে। আমি তোর থেকে 3 বছরের বড়, তোর দাদা ভাইয়ের মতন। তুই আমার কথাটা শোন, ওকে বলে দে। যেভাবে জড়িয়েছিস নিজেকে, ওকে না বললে কিছুই ঠিক হবে না তোর। প্রহরদার সাথে কথা বলার মাঝে বহুবার প্রহরদাকে দেখা করতে বললেও সেটা সম্ভব হয়নি। সামনাসামনি বলতে হবে, কে মাথার দিব্যি দিয়েছে? মেসেজ করেই বল। সত্যর প্রত্যহ লেগ পুলিং, কেয়ার লেগ পুলিং, নিজের মনের সাথে মস্তিষ্কের যুদ্ধ করে চললেও তাও কারুর কথাই শোনেনি রূপলেখা। তারপর একদিন নিজেকে সাহস জুগিয়ে নিজের মনের কথা শুনে প্রহরকে মেসেজ করে, কেমন আছো? ভালো, তোর খবর কি? ভালো। মেসেজটা সিন হয়ে পড়ে আছে দেখে রূপলেখা আবার মেসেজ করে, তোমাকে কিছু বলার ছিল। বল। একটা ছেলে খুঁজে দাও না, প্রেম করি। প্রেম করতে ইচ্ছা করছে, জীবনটাকে বরবাদ করে দিই একটু প্রেম করে। ওই যে লাইফ পানি মে গেই ছাপা। প্রহর হাসে, তারপর এসব কথা বলার কারণ জানতে চায়। উত্তরে রূপলেখা বলে, গত 1.5 বছরে আমার কোনো ছেলেকে ভালো লাগেনি। তো? না থাক, কিছু না।
কিছু বললে বল, আর না হলে ঘুমা। আমি সোজা সাপটা কথায় বলছি। লাস্ট 1.5 বছর ধরে তোমাকে ভালো লাগে। বহুবার বহুভাবে বলার চেষ্টা করেছি, কিন্তু বলা হয়নি। আমার পক্ষে অ্যাকসেপ্ট করাটা পসিবল না রে। জানতাম, এটাই স্বাভাবিক। মন খারাপ করিস না, আর পারলে অনুভূতিটা ভুলতে শুরু কর। বেশ, চেষ্টা করে দেখতে পারি। অবশ্য গত 1.5 বছরে যা চেষ্টা করেও হয়নি, সেটা এখন চেষ্টা করলে কত ভাগ সাফল্য মিলবে তা জানা নেই। বন্ধু ভাবতে পারিস আমাকে, কিন্তু এর থেকে বেশি কিছু হয়ে ওঠা আমার পক্ষে সম্ভব না। আমি জোর করে কোনো কিছু করা পছন্দ করি না। ভাগ্যে থাকলে দেখা যাবে। আপাতত নিজের কাজে মন দিই। সেটাই ভালো। ঠিক পেয়ে যাবি কাউকে, চাপ নেই। আগে পাই। এক্সের সাথে ব্রেকআপ হলো কেন? এক্স নেই, প্রেজেন্টও নেই। একজনকে মনের কথা বললাম, সেও রাজি নেই। আমার প্রতি অনুভূতিটা ভুলতে শুরু কর, না হলে কষ্ট পাবি। হ্যাঁ, সব ভুলে যাব। ডিভাইস তো আমি, তাই না? সেটা আমি কখন বললাম? সহজে ভুলতে একমাত্র ডিভাইসই পারে। ডিলিট অপশন ক্লিক করলে সব মেমোরি ইরেজ হয়ে যাবে। তোর হঠাৎ করে আমাকে কেন ভালো লাগলো? হঠাৎ করে না, 1.5 বছর ধরে। উচ্চ মাধ্যমিকের সময় থেকে তুমি আমার মাথায় ঘুরছো। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, তুমি সত্যিই কিছু বোঝোনি? এতদিন কথা বলছো, তাও বোঝোনি? আজ জানালি তাই জানলাম, না জানালে কোনোদিনই জানতাম না। আমি কোনোদিন বলতাম না, কিন্তু আজ মনে হলো এবার তোমাকে বলা উচিত, তাই বলে দিলাম। বুঝলাম। আচ্ছা, আরও একটা কথা বলার ছিল। বল। আমরা তো বন্ধু, তুমি বললে। হ্যাঁ। তাহলে একদিন দেখা করো সময় হলে। তুই আসিস? আমার পক্ষে সম্ভব নয় যাওয়া। তুমি পারলে এসো, না হলে থাক। রূপরেখা বরাবরই স্পষ্টবাদী। ও আলগোছে কথা বলার থেকে স্পষ্ট ভাষায় কথা বলতেই ভালোবাসে। তাই প্রহরের বেশিরভাগ প্রশ্নেরই ও এইরকম সোজাসুজি উত্তর দেয়। প্রহর রূপলেখার মেসেজের উত্তরে জানিয়েছিল ছুটি পেলে দেখা করবে। এই সমস্ত ঘটনার পর থেকে ওরা প্রায়ই কথা বলতো। বেশ কিছু কিছু বিষয়ে গুরুগম্ভীর আলোচনাও চলত, কিন্তু দেখা করার বিষয়টা হঠাৎই চাপা পড়ে যায়। রূপরেখার মাঝে মধ্যে মনে পড়ে ও তাও কিছু বলতে পারে না, ইচ্ছে করেই বলে না। ধীরে ধীরে বন্ধুত্বটা গড়ে ওঠে, কিন্তু প্রহর রোজই তার কোনো এক মেসেজের মধ্যে দিয়ে বার্তা দিয়ে যায় যাতে রূপলেখা ওকে ভুলে যায়। এরপর রূপলেখায় একদিন আবার দেখা করার কথা তোলে। এবার প্রহর রাজি হয়, ঠিক হয় স্থান কাল। তারপর কোন এক বৈশাখীর বিকেলে ওরা বেছে নেয় একটা কমন মিউচুয়াল মেন রোড, যেখান থেকে ওরা গঙ্গার ঘাটে যাবে। সেখানেই দেখা করল দুজন। আকাশে বেশ মেঘ করেছে, চারিদিক একেবারে গুমোট হয়ে আছে। যে কোনো সময় ঝড় উঠে বৃষ্টি নামবে হয়তো। ভালো তো, কতদিন বৃষ্টিতে ভিজি না, আজ বৃষ্টি হলে ভিজবো। ও, তবে আজ আর গঙ্গার পাড়ে যেতে ইচ্ছা করছে না। ওয়েদার যা, এক্ষুনি না বৃষ্টি নেমে যায়। আচ্ছা বেশ, যাব না। এই যা। কি হলো? তুমি জাস্ট 10 মিনিট এই পারে দাঁড়াও, আমি ওপার থেকে আসছি। কেন? এসে বলছি। রূপরেখার বরাবরের ইচ্ছে ছিল প্রহরের সঙ্গে যেদিন ও প্রথম দেখা করবে সেদিন এক গোছা সূর্যমুখী আর চকলেট দেবে ও প্রহরকে। সেটা কিনতেই ওপারে গিয়েছিল ও। সমস্ত কিছু কিনে ফেরার সময় সবই রাস্তায় উঠেছে ও রাস্তা পার হওয়ার জন্য। সেই সময় পুরো রাস্তা ধুলোয় ঢেকে গেল, কিছুই তেমন স্পষ্ট দেখা যাচ্ছে না। হঠাৎ করেই তীব্র আলোর ঝলকানিতে সমস্ত কিছুই ঝাপসা লাগে ওর। কাছে বোধহয় বাজ পড়ল কোথাও। ও রাস্তা পার হওয়ার চেষ্টা করেই চলেছে, কিন্তু প্রহর ওপারে যেতে চাইলেও রূপলেখা বাধা দিয়ে বলে ও একাই পার হয়ে আসতে পারবে।
ঠিক যে সময় রূপলেখার চোখ তখন একটু মানিয়ে নিচ্ছে, সেই সময় রূপলেখা মাঝ রাস্তায় দুটো হলুদ হেডলাইটের আলোয় আবারও দিকভ্রষ্ট হয়। হাতের এক গোছা সূর্যমুখী তখন ওর হাত থেকে আরো কয়েক হাত দূরে ছিটকে পড়ে গেছে। চকলেটটা তখনও বুকের কাছে ধরা। রূপ, রূপ! সূর্যমুখীগুলো ধুয়ে যাচ্ছে রক্ত আর বৃষ্টির জলে। প্রহর কি করবে বুঝে উঠতে পারে না। লরিটা তো রূপরেখাকে পিষে দিয়ে ভিড়িয়ে গেল, এখন কি করবে ও? প্রহর মনে মনে বলে, আগে পুলিশে খবর দিতে হবে, তারপর রূপের বাড়িতে। ইদানিং রূপলেখাকে রূপ বলেই ডাকত প্রহর। পুলিশের কাছে ডায়েরি করার পর প্রহর রূপের বাড়ির লোককে জানানোর জন্য যখন ওর সাইড ব্যাগের চেন খুলে ফোন বার করতে যায়, দেখে প্যাকেটে মোড়া একটা ডায়েরি। সেদিকে আগে দৃষ্টিপাত না করে ওর মোবাইল বের করে ফোন করতে যাওয়ার আগে লক স্ক্রিনে একটা মেসেজ দেখতে পায়। মেসেজটা এসেছিল শৈবর থেকে। অল দ্য বেস্ট ভাই, অবশেষে তুই আজ তোর 2 বছরের ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাচ্ছিস। আজ আরো একবার প্রেম প্রস্তাবটা দিস, যেভাবে তুই প্রহরদাকে বলতে চেয়েছিলি সেইভাবে আজ বলিস একবার। উত্তরে যাই আসুক বলিস ওকে তুই। প্রহর রূপলেখার নিথর দেহের দিকে তাকিয়ে বলে, তাহলে বিষয়টা 2 বছরের। আমি তোকে বলেছিলাম আমার প্রতি অনুভূতি ভুলে যেতে, অভিমান করে ভুললি না, আর অভিনয় করে গেলি ভোলার। আমি আমাকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না রূপ। আমি যদি আবারও আগের মতো রাজি না হতাম, তাহলে আজ এই বৃষ্টি তুই বাড়ির ছাদে দাঁড়িয়ে ভিজতি। ও আরো একটা কথা, তুই কি আগেই বুঝতে পেরেছিলি এইরকম কিছু ঘটবে? তাই কি আমায় রাস্তা পার হতে দিলি না? ইতিমধ্যেই পুলিশ এসেছে, রূপরেখার বাবা মাকে খবর দিয়েছে। রূপরেখার ডেড বডি গাড়িতে তোলার আগে যখন ওর সাথে থাকা সমস্ত কিছু পুলিশ জমা করছিল, তখন প্রহর প্যাকেজিং করা ডায়েরিটা নিজের কাছে কিছুক্ষণ রাখতে চেয়ে কিছু পাতা উল্টে দেখে বেশ কিছু কবিতা, কোটস, সবটা প্রহরকে ডেডিকেট করে লেখা। ডায়েরির শেষ পাতায় লেখা, আমার যত গল্প ছিল মিথ্যে নয়, সত্য হয়। তোমায় নিয়ে আমার ক্ষুদ্র জগৎ হয়। ভালো লাগা থেকে ভালোবাসার যাত্রাপথ সহজ নয়। প্রহর, তোমায় ভালোবাসি, মিথ্যা নয়। কিছু গল্প পূর্ণ নয়, অসম্পূর্ণ হয়। ডায়েরিটা পুলিশ ফেরত চেয়ে নিয়ে বলে, বডিটা পোস্টমর্টেম করতে হবে হয়তো। তার আগে যদি আরো একবার ওকে দেখতে পারতাম প্লিজ অফিসার। ওকে, বাট জাস্ট 10 মিনিটস। প্রহর রূপলেখার নিথর দেহের দিকে তাকিয়ে বলে, আমাকে এভাবে ভালো না বাসলেও পারতি রূপ। আমার পক্ষে সম্ভব ছিল না, এখনো নয়। ক্ষমা করিস রূপ, তোকে আমি ভালোবাসতেও পারলাম না, ভালো রাখতেও পারলাম না। এইভাবেই কত ভালোবাসা অপূর্ণ রয়ে যায় এই পৃথিবীর বুকে। দিন শেষের গোধূলি লগ্নের ডুবতে থাকা সূর্যের রক্তিম আভার মতনই ছড়িয়ে থাকে আলোয় রাঙানো স্মৃতি, যা সারা জীবন আমাদের সাথেই থেকে যায়। যেভাবে স্মৃতিগুলোকে আগলে রেখে রূপলেখা চলে গেল না ফেরার দেশে, কিন্তু ছড়িয়ে গেল অল্প সংখ্যক স্মৃতি, আর বয়ে নিয়ে গেল অনেকটা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত। আজকের গল্পের সূত্রধার আমি সূর্য।
আজকের গল্প পাঠে নিগম, বিভিন্ন চরিত্রে রূপাঞ্জনা, রূপসা, সুপ্রিয়, তনয়, তমাল ও সূর্য, শব্দ সংযোজন ও আবহে অরিত্র, পরিচালনায় টিম রাতের গল্প। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।